Hello students, I'm from Medic City and today's video is on Physics IAL Unit 4 June 2018. This is the paper reference WPH04/01. This is part 2. হ্যাঁ, আমি পার্ট 1 এর উপরে ভিডিও করে ফেলছি। You can go and check it out, যেখানের মধ্যে আমি ডিসকাস করছি কোশ্চেন নাম্বার 1 to 10 আর এখানের মধ্যে আমি ডিসকাস করছি কোশ্চেন নাম্বার 11 to 14 আর আমি এর আগেও ইউনিট 4 এর কোশ্চেন পেপারের উপরে ভিডিও করে ফেলছি। You can go and check it out. যারা এই চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল and please share this to your friends. So let's begin. Question number 11. An electron travels through a uniform electric field for a time of 4.3 into 10 to the power minus 9 seconds. It is deviated from its original path as shown. So এটা হচ্ছে একটা ইলেকট্রন কি করতেছে, ইলেকট্রিক ফিল্ড দিয়ে যাচ্ছে, তখন হচ্ছে ওইটা ডেভিয়েট হয়েছে, সেটার প্যাথ আমাদেরকে দেখাইছে। ওকে, ক্যালকুলেট দ্য ডিফ্লেকশন ওয়াই অফ দ্য ইলেকট্রন। সো হচ্ছে আমাদেরকে এই পার্টটুকু বের করতে হবে। আমাদেরকে কি কি দিছে সেটা আগে আমরা দেখি। আমাদেরকে দিছে টাইম, আর আমাদের এখানের মধ্যে বলে দেওয়া আছে যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হচ্ছে এত, মানে 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন পার কুলম্ব। সো এখন হচ্ছে আমরা বের করবো হচ্ছে এই ওয়াই পার্টটা। সো এরকম টাইপের কোয়েশ্চেন আমাকে অলওয়েজ কনফিউজ করতো যখন আমি কোয়েশ্চেন পেপার সলভ করতাম। সো এরকম টাইপের কোয়েশ্চেনগুলো যখন আমি ফেস করি তখন আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে যে আমাকে যত কিছু দেওয়া আছে সবগুলো আমি একপাশে লিখে নিই আগে। সো আমাকে দেওয়া আছে টাইমটা দেওয়া আছে হচ্ছে 4.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, আর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, সো E ইজ ইকুয়ালস টু 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 4। সো এখন হচ্ছে আমরা এই জিনিসটা কিভাবে সলভ করব। আচ্ছা, আমাকে কি বের করতে হবে সেটাকে আমি দেখি না, আমাকে বের করতে হবে ওয়াই। সো আমি ওয়াইটাকে কোশ্চেন মার্ক দিয়ে রাখি। ওকে, সো বেসিক্যালি আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা খুব ভালো মতোই জানি, সেটা হচ্ছে E ইকুয়ালস টু এফ বাই কিউ। ওকে, সো এটা সবাই জানে। সো এটা হচ্ছে এর এক্সপ্রেশন। সো আমরা এখন এখান থেকে কি বের করব? আমরা এখান থেকে বের করব হচ্ছে ফোর্স কেন বের করব? বিকজ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু আমরা জানি, আর হচ্ছে আমরা একটা ইলেকট্রনের চার্জও খুব ভালো মতো জানি, ঠিক আছে? অ্যান্ড সেই চার্জটা হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটা সবাই জানে। সো আমি এখানের মধ্যে কন্টিনিউ করি। এর ভ্যালু জানি, এর ভ্যালু হচ্ছে 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু, সো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সো আমরা যখন 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19কে 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 4কে মাল্টিপ্লাই করাবো, তখন হচ্ছে আমাদের ভ্যালু আসবে এফ ইকুয়ালস টু 2.08 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15। সো আমি এখন ফোর্স জানি, রাইট? আচ্ছা, তো এক মাথায় রাখতে হবে যে আমি ফোর্স থেকে কি কি বের করতে পারি। আমরা ফোর্সের একটা ফর্মুলা জানি, ফোর্স ইকুয়ালস টু এম এ। সো এটা অনেক বেসিক একটা ফর্মুলা। সো আমি এই ফর্মুলাটা ইউজ করব। আর কেন আমি এই ফর্মুলাটা ইউজ করব আগে আমি সেটা নিয়ে কথা বলে নিই। আমরা জানি এই ডিফ্লেকশনটা ইজ সামওয়াট এ মোশন, রাইট? এটা হচ্ছে একটা ইলেকট্রনের মোশন। তো এখন আমাকে যেহেতু এখান থেকে একটা হাইট বের করতে বলছে, ঠিক আছে, সো আমি এখানের মধ্যে ইকুয়েশন অফ মোশনসে যাব, ঠিক আছে? সো ইকুয়েশনস অফ মোশন আছে অনেক ধরনের, যেমন হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, দেন আরও অনেকগুলো আছে যেগুলো আমরা ইউনিট 1-এ শিখছি। সো আমি ওখান থেকে যে কোনো একটা ইউজ করব। বাট আমরা একটা জিনিস জানি যে ওগুলোর মধ্যে সবগুলোতে আমাদের অ্যাক্সিলারেশন লাগে, বাট এখানের মধ্যে কোনো অ্যাক্সিলারেশন দিয়ে দেয় না, ইলেকট্রনের এক্সট্রা কোনো অ্যাক্সিলারেশন দিয়ে দেয় না। সো আমি এখান থেকে অ্যাক্সিলারেশনটা বের করব অ্যান্ড দেন আমি ওই ফর্মুলাগুলোতে পুট করব। ওকে, সো লেটস সি। সো আমি যদি এফ ইকুয়ালস টু এম এ লিখি 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 ইকুয়ালস টু, আমরা কিন্তু খুব ভালো মতো জানি যে একটা ইলেকট্রনের ম্যাস কত, 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ইলেকট্রনের ম্যাস ইন্টু এ। ওকে, সো এখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে যাব। এর ভ্যালু এখানের মধ্যে আসে হচ্ছে 2.28 ইন্টু 10 টু দি পাওয়ার 15। সো আমরা ইকুয়েশন অফ মোশন পুট করার সময় আমরা পাশের মধ্যে ভ্যালুগুলো লিখি, তাই না? সো আমি একটা ইজি ওয়েতে মনে রাখতাম, সেটা হচ্ছে সুভাত, SU VAT। ওকে, সুভাত। সো এখান থেকে আমি ইজিলি প্রত্যেকটা ভ্যালু পুট করে দেন হচ্ছে ফর্মুলা বের করে দেন আমি ফর্মুলাতে পুট করতাম ভ্যালুগুলো। সো আমি জানি হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ইলেকট্রন ইজ 0, ঠিক আছে? সো এটা হচ্ছে 0। ওকে, তারপর হচ্ছে যে
আমরা টাইমটা খুব ভালো মতো জানি, আমি টাইমটা লিখলাম না যেহেতু এখানের মধ্যে মেনশন করে ফেলছি অলরেডি। আর আমি অ্যাক্সিলারেশনটা খুব ভালো মতোই জানি। সো এখন আমার বের করতে হবে এটা কি, এস মানে হচ্ছে এ ওয়াই আর এস ইজ সিমিলার। সো আমি লিখি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো এখান থেকে হচ্ছে আমি খুব ভালো মতো জানি যে ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে 0। সো এস ইকুয়ালস টু হাফ, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2.28 ইন্টু 10⁻15 ইন্টু এখান থেকে হচ্ছে 4.3 ইন্টু 10⁻⁻9। ওকে, সো এখানের মধ্যে যে ভ্যালুটা আসে আমার সেটা হচ্ছে, আচ্ছা এখানে স্কোয়ার হবে, এখানের মধ্যে ভ্যালুটা আসে হচ্ছে 0.021 মিটার। ওকে, সো আই হোপ ইউ গট ইট যে এই জিনিসটা আমি কীভাবে বের করছি। সো লেটস সি দ্য নেক্সট কোয়েশ্চেন। Question number 12. In the early 20th century, experiments were carried out in which high-speed alpha particles were directed at thin foil. So আমরা এটা খুব ভালো মতো জানি, এটা হচ্ছে রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। সো দেখি পরে কি বলছে। A simplified version of the apparatus used is shown. সো এটা হচ্ছে অ্যাপারেটাসটা। State two observations and corresponding conclusions. সো দুইটা অবজারভেশন বলতে হবে, সাথে হচ্ছে তার ওই অবজারভেশনের দুইটা কনক্লুশনও আমার দিতে হবে। মেড ফ্রম দ্য আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। সো বুঝতে পারছি জিনিসটা খুব ভালো মতোই, যেখানে আমাদের কি লিখতে হবে, বিকজ এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন ইন A2 মানে হচ্ছে ইউনিট 4-এর। তো এটা আমরা অনেক টাইম ফেস করব, অনেক মানে বলতে পারি প্রত্যেকটা ইয়ারে পাস পেপারে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা ইয়ারে ওরা এই কোয়েশ্চেনটা ইনক্লুড করে, ঠিক আছে। বাট একটুখানি ঘুরাই দেয়, এইটা নিয়ে অনেক টাইপের কোয়েশ্চেন থাকে, সেম অ্যান্সার হয় অবশ্যই, বাট কোয়েশ্চেনটা একটু ঘুরাই দেয়, দ্যাটস ইট, আর কিছু না। কোয়েশ্চেন ঘুরাই দেয় বলতে হচ্ছে এখানের মধ্যে বুঝাইছি যে ওরা মাঝে মধ্যে বলবে, ওখানে মধ্যে 3 মার্কস থাকবে, ওখানে বলবে কি যে শুধু হচ্ছে অবজারভেশন লিখতে, 3টা অবজারভেশন, ওখানে 3 মার্কস দেবে। আবার অনেক সময় বলবে যে 3টা অবজারভেশন বলবা, আবার সাথে হচ্ছে 3টা কনক্লুশনও বলতে হবে আমার। সো ওখানের মধ্যে 6 মার্কস থাকে। সো যেহেতু আমাদেরকে বলছো 2টা অবজারভেশন সাথে 2টা কনক্লুশন, আমি 6টা পয়েন্ট ডিসকাস করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আগে অবজারভেশনটা লিখে দিতে হবে, ঠিক আছে। অবজারভেশনকে আমি ফার্স্ট স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের পরে কি অবজার্ভ করতে পারছি। সো ফার্স্টে আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে মোস্ট অফ দেম প্যাস থ্রু, ঠিক আছে। সো এইটা লিখবো, সাথে হচ্ছে এটার কনক্লুশনটা কি, মানে এটা হওয়ার পর আমরা কি বুঝতে পারলাম। এটা হওয়ার পর আমরা বুঝতে পারলাম যে মোস্ট অফ দ্য পার্ট ইনসাইড দ্য অ্যাটম ইজ কমপ্লিটলি এমটি, ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারি। সো এটা হচ্ছে আমার 2টা মার্কস হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ভেরি ফিউ কেম ব্যাক স্ট্রেট। হ্যাঁ, এটা হচ্ছে আমার অবজারভেশন। কনক্লুশন হচ্ছে ম্যাস ইজ কনসেন্ট্রেটেড অ্যাট দ্য সেন্টার। সো এটাই হচ্ছে আমার 2টা পয়েন্ট আরও হয়ে গেল। এটা দিলে আমি হচ্ছে এখানের মতো মার্কস পেয়ে যাব। আমি থার্ড পয়েন্টটাও বলে দিই, বিকজ যদি 6 মার্কসে থাকে তখন হচ্ছে আমাদের ওই থার্ড পয়েন্টটাও লিখতে হবে। সো থার্ড অবজারভেশন যেটা আছে সেটা হচ্ছে যে সাম অফ দ্য আলফা পার্টিকেল গট ডিফ্লেক্টেড, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা অবজারভেশন, আর এটার কনক্লুশন যেটা হবে সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য চার্জেস আর কনসেন্ট্রেটেড অ্যাট দ্য সেন্টার। সো এর জন্য হচ্ছে আমরা বলি হচ্ছে চার্জটা মাঝখানে অনেক বেশি কনসেন্ট্রেটেড, বিকজ ওখানের মধ্যে প্রোটন থাকে। এখানে মধ্যে 3টা অবজারভেশন আছে, সাথে 3টা কনক্লুশন আছে। প্লিজ রাইট ইট ডাউন, বিকজ এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন ইন ইউনিট 4, ঠিক আছে। সো মেমোরাইজ ইট। সো লেটস সি দ্য নেক্সট ওয়ান। সো 12B নাম্বার 1, ক্যালকুলেট দ্য ডি ব্রয় ওয়েভলেন্থ অফ দ্য আলফা পার্টিকলস। কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল হচ্ছে 5 MeV, mass of alpha particle হচ্ছে 6.64 into 10⁻⁻27 kg. So 4 marks, তার মানে একটু লেন্দি হবে ক্যালকুলেশন। সো লেটস স্টার্ট। সো ডি ব্রয়স ওয়েভলেন্থের ফর্মুলা আমি খুব ভালো মতো জানি। মোস্ট অফ দ্য টাইম যখন কোয়েশ্চেন পেপার সলভ করতাম তখন আমার কি হতো কি, আমি লস্ট হয়ে যেতাম যে আমি অ্যাকচুয়ালি কোন ফর্মুলা দিয়ে স্টার্ট করব, ঠিক আছে, আমি এটা বুঝে পাইতাম না। এরকম যদি কেউ থাকে আমার মতো, সো প্লিজ ট্রাই দিস আউট। আমি কি করতাম যে আমি ফার্স্টে ডি ব্রয়স ওয়েভলেন্থের ফর্মুলাটা লিখে নিতাম, ওকে। আর এই ফর্মুলাটা অনেক কমন, বিকজ হচ্ছে আমরা এটা এসও করে ফেলছি। সো যেহেতু আমাদেরকে বলছে ডি ব্রয়স ওয়েভলেন্থ বের করতে, সো আমরা জানি হচ্ছে আমাদেরকে এই ল্যামডাটা বের করতে হবে। সো এটা নিয়ে তো কোনো কিছু করব না অবশ্যই, তার মানে আমি তো ল্যামডা কোনোখান থেকে বের করবো না। বের করতে হলে আমার এই ফর্মুলা থেকে বের করতে হবে। এইচটাও তো আমাদের বের করতে হবে না, বিকজ এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। শুধু বের করতে হবে হচ্ছে পি এর ভ্যালু।
পিটা মান হচ্ছে মোমেন্টাম, সো মোমেন্টামের ভ্যালু বের করতে হবে। সো আমি মোমেন্টাম দিয়ে স্টার্ট করি। ওকে, সো মোমেন্টামের ফর্মুলা কি? মোমেন্টামের ফর্মুলা আমরা অনেকগুলো শিখছি। তো আমি যেহেতু এখানে মধ্যে পার্টিকেল ইউজ করতেছি, সো পার্টিকেলের জন্য মোমেন্টামের একটা ফর্মুলা আমি ইউজ করি, সেটা হচ্ছে 2m(e)k। ওকে, এটাও কিন্তু একটা ওয়ান অফ দ্য কমন ফর্মুলা। তো এখান থেকে আমি ইজিলি বের করে ফেলতে পারবো। তো 2 ইন্টু ম্যাথ জানি, ম্যাথ হচ্ছে 6.64 ইন্টু 10⁻⁻27। ওকে, সো আমি তো এই ভ্যালুটা পুট করতেই পারবো না এখানের মধ্যে অবশ্যই, তাই না? বিকজ আমি যদি এই ভ্যালুটা পুট করি তাহলে তো এটা স্ট্যান্ডার্ড ভ্যালু তো থাকলো না। সো আমার এটাকে ব্রেকডাউন করে জুলে নিতে হবে। তো আমি এই ওয়ার্কিংটা হচ্ছে এই সাইডে করি। তো আমি একটু এটা অন্য পেন দিয়ে করতেছি যেন এটা ডিফারেন্সিয়েট করতে ইজি হয়। সো ইকে, সো আমি এখান থেকে কি করব, 5টাকে লিখলাম। আর আমরা খুব ভালো মতো জানি সেটা হচ্ছে মেগাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ভ্যালুতে নিতে চাই তখন হচ্ছে আমরা এটার সাথে মাল্টিপ্লাই করি হচ্ছে 10⁶। আর সাথে হচ্ছে যখন আমরা ইভি থেকে জুলে নিই তখন হচ্ছে আমরা 1.6 ইন্টু 10⁻⁻19 পুট করি। অ্যান্ড আমাদের অ্যান্সার আসবে হচ্ছে এখানের মধ্যে 8.0 ইন্টু 10⁻⁻13। 10⁶ আমি এখানে কেন লিখছি, মানে মেগা থেকে জুলে গেলে অথবা মেগা থেকে স্ট্যান্ডার্ড ভ্যালুতে গেলে কেন হচ্ছে 10⁶ করতে হবে সেটা নিয়ে আমি আগে ভিডিও করে ফেলছি, ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট। সেটা হচ্ছে আমি উপরে দিয়ে দিছি, আর এলস ডিসক্রিপশনে গেলেই তোমরা পেয়ে যাবা। সো এখানের মধ্যে আমি দিব হচ্ছে 8 ইন্টু 10⁻⁻13। ওকে, সো আমাদের এখানের মধ্যে ক্যালকুলেট করার পর ভ্যালু আসে হচ্ছে 1.0307 ইন্টু 10⁻⁻19। তো এখন হচ্ছে আমি এই ফুল ভ্যালুটা এখানের মধ্যে বসাবো, আর আমরা তো এইচ এর ভ্যালু খুব ভালো মতোই জানি। সো এটা হচ্ছে ডি ব্রয়েজ ওয়েভলেন্থ সাথে 6.63 ইন্টু 10⁻⁻34। আর এখানের মধ্যে বসবে হচ্ছে 1.0307 ইন্টু 10⁻⁻19। তো এখন হচ্ছে এখানের মধ্যে আমি যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 6.43 ইন্টু 10⁻⁻15। সো এটাই হচ্ছে আমাদের ডি ব্রয়েজ ওয়েভলেন্থ। ওকে, সো আই হোপ ইউ গট ইট। আর এই ভ্যালুটা আমাদের খুব মাথায় রাখতে হবে বিকজ আমি একটু পরে এটা ইউজ করবো। আর হচ্ছে এখানে আমাদের মিটার হবে, যেহেতু আমি সব কিছু স্ট্যান্ডার্ডে নিয়েছি। আর হচ্ছে ওয়েভলেন্থের ইউনিট হচ্ছে মিটার। ডোন্ট ফরগেট টু গিভ দিস ইউনিট because it carries marks. So let's see the next one. Question number 12b2. Justify whether you would expect this alpha particle to be substantially diffracted by the gold foil. Separation of gold atom equals to 2.88 into 10⁻⁻10 meter. So আমি এখানের মধ্যে কয়েকটা জিনিস আন্ডারলাইন করবো, সেটা হচ্ছে জাস্টিফাই আর হচ্ছে ডিফ্র্যাক্টেড। ওকে, গোল্ড ফয়েল আর কিছু না। ওকে, দেখি। সো এখানের মধ্যে আমি একটু ব্রেকডাউন করে বলি যে অ্যাকচুয়ালি ওরা এখানে কী চাইছে। এখানের মধ্যে ওরা যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে যে যখন আমরা আলফা পার্টিকেলকে শ্যুট করলাম টু দ্য গোল্ড ফয়েল, সো যখন শ্যুট করার পরে তখন ওই আলফা পার্টিকেলগুলো কি ডিফ্র্যাক্ট করবে? গোল্ড ফয়েল থেকে যখন পাস করবে তখন কি এটা ডিফ্র্যাক্ট করবে? এটা হচ্ছে ওদের কোয়েশ্চেন ছিল। সো এটার অ্যান্সারটা আমরা কিভাবে দিব? আচ্ছা, সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ডিফ্র্যাকশনটা কখন হয়। এখানের মধ্যে হচ্ছে আমি এই ভ্যালুটা লিখে রাখছি, ডি ব্রয়েজ ওয়েভলেন্থ লিখে রাখছি বিকজ আমাদের এই ভ্যালুটা খুব ভালো মতোই লাগবে একটু পরে। আমি একটু এখানের মধ্যে এক্সপ্লেন করি ডিফ্র্যাকশনটা কখন হয়, সেটা একটু আমি বুঝাই, দেন ইট উইল বি ইজিয়ার। তো সাপোজ এখানে অবশ্য দুইটা স্লিট, রাইট? সো যদি ওয়েভটা স্লিটটার থেকে বড় হয়, স্লিট গ্যাপ থেকে যদি বড় হয় তখন এটা কিন্তু অনেক ভালো মতোই ডিফ্র্যাক্ট করবে। উই নো দ্যাট রিলি ভেরি ওয়েল। বাট এখানের মধ্যে সিনারিওটা পুরাটাই উল্টা। কি আমি সেটা বলতেছি। সো স্লিট
থাকলো, বাট যে সে ওয়াটারটার লেন্থ হয়তো এইটুক, মনে করো এই যে গ্যাপটা আছে সেই গ্যাপটা থেকে অনেক ছোট, তখন এটা কি করবে, ইজিলি পাস করে চলে যাবে, এভাবে পাস করে চলে যাবে, মানে এটা কিন্তু ডিফ্র্যাক্টেড হবে না, তাই না, এভাবে চলে যাবে। বাট এটা যদি স্লিটটা থেকে বড় হইতো তখন কিন্তু এটা এভাবে ডিফ্র্যাক্ট করতো, বাট এটা স্লিট থেকে ছোট, দ্যাটস ওরা কোনো ডিফ্র্যাকশন করেনি, ওরা ইজিলি চলে গেছে। তো এখন আমরা এখানের মধ্যে দেখি, সাপোজ 2.88 ইন্টু 10⁻⁻10 হচ্ছে এই স্লিটের যে গ্যাপটা আছে সেটা, ঠিক আছে। এখন আমরা যদি এই জিনিসটা দেখি যে আলফা পার্টিকেল যেটা আছে ওর ওয়েভলেন্থ কতটুক, মানে ওর লেন্থ কতটুক, ওর লেন্থ হচ্ছে 6.43 ইন্টু 10⁻15। তার মানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা থেকে ও আরও অনেক বেশি ছোট। হ্যাঁ, সো যেহেতু ও এই গ্যাপটা থেকে আরও অনেক বেশি ছোট হয়, তখন ও তো কখনো ডিফ্লেক্টেড হবে না, তাইলে, তাই না, পুরো এই ওয়াটারটার সিনারিওর মতো। এই ওয়াটারের যে লেন্থ আছে সেই লেন্থটা হচ্ছিল 6.43 ইন্টু 10⁻⁻15, ওকে। আর এই যে স্লিট গ্যাপটা আছে, এই স্লিট গ্যাপটা হচ্ছে হলো 2.88 ইন্টু 10⁻⁻10, ওকে। সো এর জন্য হচ্ছে ওরা মেনলি ডিফ্র্যাক্টেড হয় না। আই হোপ ইউ গট ইট। আমি জানি এই একটা মার্কসের জন্য অনেক বেশি টাইম নিয়ে নিছি, বাট এর বোঝাটা বেশি দরকার ছিল। আই হোপ ইউ গট ইট। তো এখানের মধ্যে আমি অ্যান্সার দিয়ে দিছি, ইউ ক্যান চেক ইট আউট। So let's see the next question. Question number 13. The muon was identified in 1936 from the tracks of cosmic rays passing through a particle detector. The track for the muon were seen to be different from those of electrons and protons. The diagram represents particle track for an electron, a muon and proton passing through a uniform magnetic field. The particles have the same initial kinetic energy. Okay, so এখন দেখি আমাদেরকে কোশ্চেন কি বলছে। Question number A. Explain what can be deduced from the tracks about the mass and the charge of the muon. So mass আর হচ্ছে চার্জ, এই দুইটা নিয়ে আমার এক্সপ্লেন করতে হবে, আর এখানের মধ্যে 3 মার্কস। সো উপরেগুলো আমার কাছে কোনো ইউজফুল ইনফরমেশন লাগে নাই, সো আমি হচ্ছে এখানে আগে খেয়াল করি। আমাকে বলছে ম্যাস আর চার্জের ব্যাপারে আমি কি বুঝতে পারতেছি সেটা আমাকে এখানে লিখতে হবে। তো আমি আগে চার্জ নিয়ে কথা বলি, ঠিক আছে, বিকজ ইটস ইজিয়ার টু নো অ্যাবাউট চার্জ। কেন? বিকজ হচ্ছে যেহেতু প্রোটন এই সাইডে, মিউনটা হচ্ছে তার উল্টা সাইডে, তার মানে এখানের মধ্যে বোঝা যাচ্ছে যে মিউনের চার্জটা হচ্ছে নেগেটিভ, আর ও কিন্তু ইলেকট্রনের সাথে যাচ্ছে। দেখো ইলেকট্রন এই সাইডে যাচ্ছে, মিউনও এই সাইডে যাচ্ছে, বাট শুধু প্রোটন এই সাইডে যাচ্ছে, তার মানে হচ্ছে মিউন হচ্ছে নেগেটিভলি চার্জড, ঠিক আছে। সো নেগেটিভ। সো এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে হলো তার ম্যাস। তার ম্যাস এখন আমি কিভাবে বের করব? আচ্ছা, তো আমরা একটু খুব ভালো মতো জানি যে পার্টিকেল ডিটেক্টরের ম্যাস বের করার একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তার মোমেন্টাম, ঠিক আছে। তার মোমেন্টাম দিয়ে আমি তার ম্যাস বের করতে পারবো। এখন কিভাবে সেটা করব সেটা হচ্ছে আমি একটা ফর্মুলা দিয়ে দিই, এই ফর্মুলা থেকে ইজিলি অনেক ভালোভাবে আমরা বের করে ফেলতে পারবো। সো আমি যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে হলো P equals to root twice m ek কাইনেটিক এনার্জি। ওকে, এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমি ম্যাস বের করতে পারবো, বাট এখান থেকে আমি আগে মোমেন্টাম বের করব, দেন এখানে এসে ম্যাসটা বের করব। তো আমরা এখান থেকে কিভাবে বুঝতে পারবো মোমেন্টাম বেশি নাকি কম? আমি এখানের মধ্যে আরেকটা ফর্মুলা ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে হলো P equals to BQR, ওকে, BQR। তো বি আর কিউটা হচ্ছে কনস্ট্যান্ট, তো আমি এখানের মধ্যে হচ্ছে আমি কনসিডার করব মোমেন্টাম আর হচ্ছে রেডিয়াস। আচ্ছা, সো এখন হচ্ছে আমরাও তার মোমেন্টামটা বের করি। এখানে দেখি, সো আমরা ছবি দেখে খুব ভালো মতো অবজার্ভ করতে পারতেছি যে মিউনের রেডিয়াস ইলেকট্রনের রেডিয়াসের থেকে অনেক বেশি বড়। তার মানে আমরা এখানে বলতে পারি যে মিউনের মোমেন্টাম ইলেকট্রনের মোমেন্টাম থেকে আরো অনেক বেশি। তার মানে এখানের মধ্যে মিউনের মোমেন্টাম বেশি, ইলেকট্রনের মোমেন্টাম কম। কেন? বিকজ যত বেশি রেডিয়াস হবে তত বেশি মোমেন্টাম হবে, তাই তো? এটাই তো আমরা শিখছি।
আর যত কম রেডিয়াস তত কম মোমেন্টাম। তার মানে মিওনের মোমেন্টাম যদি বেশি হয় তাহলে হচ্ছে মিওনের ম্যাসটাও অনেক বেশি হবে রাদার দেন ইলেকট্রন, কজ ইলেকট্রনের তো মোমেন্টাম কম তার মানে ম্যাস কম। ওকে, এবার আমরা প্রোটন নিয়ে আসি। প্রোটনের রেডিয়াস অনেক বেশি বড় রাদার দেন মিওন, তার মানে প্রোটনের মোমেন্টাম সবচেয়ে বেশি, তার মানে প্রোটনের ম্যাসটা আরো বেশি রাদার দেন মিওন, তাই তো? সো আমরা এখানের মধ্যে খুব ইজিলি বলতে পারি যে দ্য ম্যাস অফ মিওন ইজ স্মলার দেন প্রোটন, হ্যাঁ, বাট দ্য ম্যাস অফ মিওন ইজ গ্রেটার দেন ইলেকট্রন। অ্যান্ড এটার রিজনটা আমাদের দিতে হবে, আর ওই রিজনটার জন্যই হচ্ছে আমাকে আরেকটা মার্কস প্রোভাইড করবে, ঠিক আছে? ফার্স্ট একটু নেগেটিভ চার্জ আমরা যখন আইডেন্টিফাই করছি সেটার জন্য একটা মার্কস, আর এখন হচ্ছে আমরা মোমেন্টাম দিয়ে তার ম্যাস বের করতে পারছি সেটা আরেকটা মার্কস। থার্ড মার্কসটা দিব হচ্ছে ওর কার্ভেচার নিয়ে যদি আমি ডিসকাস করি, আমার শুধু বলতে হবে যে মিওন কার্ভেচার ইজ গ্রেটার দেন ইলেকট্রন বাট স্মলার দেন প্রোটন, ঠিক আছে? জাস্ট এইটুক যদি আমরা বলে দিই দেন উই উইল গেট full 3 marks. Question number 13b. The muon has a mass of 106 MeV per c square. Calculate the mass of muon in kg. So এটা অনেক ইজি ক্যালকুলেট করা, আর কিভাবে করতে হবে আমি দেখা দিচ্ছি। 106 আর হচ্ছে সাথে আমরা এখানের মধ্যে 10 টু দি পাওয়ার 6 করব। কেন করব সেটা খুব ভালো মতো জানি, মেগা থেকে যখন আমরা স্ট্যান্ডার্ড ভ্যালুতে নিই তখন হচ্ছে আমরা 10 টু দি পাওয়ার 6 দিয়ে মাল্টিপ্লাই করি, আর এখানের মধ্যে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। ওকে, সো যেহেতু এখানের মধ্যে পার বলছে তার মানে আমরা এখানের মধ্যে ডিভাইড করব, আর সি এর ভ্যালু আমরা খুব ভালো মতো জানি, সি এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, সো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে হলো 1.88 ইন্টু 10 টু দি পাওয়ার -28। আর এটা অনেক ইজি ছিল, মানে 3 মার্কস দিছে কেন আমি বুঝলাম না, এখানের মধ্যে 2 মার্কস would be more than enough. Number 13c. The muon was originally called a mu-meson. When other meson were discovered, it was realized that muon was not the same type of particle as the other mesons. Describes the difference between muon and meson. So আমাদেরকে হচ্ছে ডিফারেন্স বের করতে হবে মিওন আর মিসনের মধ্যে। সো কিভাবে বের করব, লেটস সি। সো এই অ্যান্সারটা করার জন্য আমাদের হচ্ছে একটা স্ট্রং বেস থাকতে হবে অ্যাবাউট দ্য পার্টিকলস, ঠিক আছে? সো পার্টিকেলের যে চ্যাপ্টারটা আছে, মানে ফান্ডামেন্টাল পার্টিকেলের একটা ভালো একটা আইডিয়া থাকা লাগবে। সো আমরা খুব ভালো মতো জানি মিওন হচ্ছে একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, আর এটাও আমরা খুব ভালো মতো জানি যে মিওন হচ্ছে একটা লেপটন, আর যে মেসন আছে সেই মেসনটা হচ্ছে কোয়ার্ক আর অ্যান্টি কোয়ার্ক দিয়ে বানানো, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। সো দিস আর আওয়ার অ্যান্সার। Question number 14. The diagram shows an investigation of circular motion. A small movement of the hand caused the rubber band on the end of the string on to move in a circular path of radius r. So এটা হচ্ছে r radius এ ঘুরতেছে। The rubber band and the string may be assumed to rotate in a horizontal plane. So এটা হচ্ছে একটা horizontal plane এ ঘুরতেছে। For a particular experiment, r is 59 centimeter. So এটা হচ্ছে 59 centimeter. Okay, calculate the speed of the rubber band. The mass হচ্ছে 250, আর হচ্ছে এখানের মধ্যে রাবার বাংটার ম্যাস হচ্ছে 80 গ্রাম। আচ্ছা, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এগুলো সবগুলো কিন্তু একটাও স্ট্যান্ডার্ড ইউনিটে না, এটা হচ্ছে সেন্টিমিটারে আছে, এটা হচ্ছে গ্রামে আছে, এটাও গ্রামে আছে। সো এই দুইটাকে আমাদের কেজিতে নিতে হবে আর এটাকে মিটারে নিতে হবে, ঠিক আছে? দেন উই ক্যান প্রসিড। সো আমাদের ইউনিট কনভার্সন করতে হবে, মেইন কথা হচ্ছে এটা। আমরা দেখতেছি যে এই রাবার বাংটা হরিজন্টালি ঘুরতেছে, তাই তো? সো এটা যদি হরিজন্টালি ঘুরতেছে তখন এটার একটা সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে। সো সেন্ট্রিপিটাল ফোর্স কোত্থেকে আসতেছে? এখান থেকে আসতেছে, আর এখানের মধ্যে সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রোভাইড করতেছে এই ম্যাসটা, ঠিক আছে? এই ম্যাসটার কারণে এটা হচ্ছে ঘুরতে পারতেছে বিকজ ও সেন্ট্রিপিটাল ফোর্স পাচ্ছে। আচ্ছা, সো এই ওয়েটটা কি করতেছে? সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছে। সো আমরা সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি জানি? Fc equals to mv square by r. আর এই সেন্ট্রিপিটাল ফোর্স কে প্রোভাইড করতেছে? প্রোভাইড করতেছে এই ম্যাসটা। সো উই ক্যান রাইট যে
W equals to m v স্কোয়ার বাই আর, আর এই এমটাকে আমরা লিখতে পারি হচ্ছে এম জি। ঠিক আছে, এই ম্যাথটাকে যদি আমরা 9.81 দিয়ে মাল্টিপ্লাই করি তখন তো এটা ফোর্স হয়ে যাবে, সাথে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা আমাদের স্পিডটা বের করব। তো এখন আমাদের কোন জিনিসটা লাগবে? আমাদের লাগবে হচ্ছে এই ভিটা, তাই তো? আচ্ছা, সো উই ক্যান সে দ্যাট যখন আমরা আরটাকে এখানে নিয়ে আসবো, এমটা নিচে চলে যাবে, দেন ভি স্কোয়ার ইকুয়ালস টু এম জি আর ডিভাইডেড বাই এম। ওকে, অ্যান্ড এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, রুট হয়ে যাবে রুট এম জি আর ডিভাইডেড বাই এম। সো আই হোপ ইউ গট ইট। এখন হচ্ছে আমরা এখানের মধ্যে ক্যালকুলেশনটা কন্টিনিউ করব। দেখি, সো ভি ইকুয়ালস টু এম আমরা কি জানি? আমরা এ ম্যাসের ভ্যালু জানি হচ্ছে 250, ওকে, ডিভাইডেড বাই 1000 করব, দেন আমরা এটা কেজিতে পেয়ে যাব। 1000 দিয়ে ডিভাইড করলে কেজিতে পেয়ে যাব। দেন আমরা জি এর ভ্যালু জানি 9.81, সাথে আর এর ভ্যালু হচ্ছে 59 ডিভাইডেড বাই 100। সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে আমরা ডিভাইডেড বাই 100 করি। আর এই ম্যাথটা 80 ডিভাইডেড বাই 1000, ওকে, অ্যান্ড এটার উপর একটা রুট হবে। ঠিক আছে, আচ্ছা, অ্যান্ড ইন টোটাল আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু 4.25 মিটার পার সেকেন্ড। ইউনিটটা দিতে কেউ ভুলো না, বিকজ ইউনিট অলসো ক্যারিজ মার্ক। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখানের মধ্যে কয়েকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, এই ম্যাথটা প্রোভাইড করতেছে সেন্ট্রিপেটাল ফোর্স। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এখানের মধ্যে একটাও স্ট্যান্ডার্ড ভ্যালুতে নাই, সো আমাদের সবগুলো স্ট্যান্ডার্ড ভ্যালুতে নিতে হবে। ঠিক আছে, সো এই কয়েকটা জিনিস মাথায় রাখলে আমরা এই জিনিসটা সলভ করতে পারবো অনেক ইজিলি। কোশ্চেন নাম্বার 14b, the speed of the rubber band is increased, so speed increase করে ফেলছে, explain why m moves to a higher position, so ম্যাস এমটা কি হবে, উপরে চলে যাবে। আচ্ছা, সো আমরা ফার্স্ট আগে ইকুয়েশনটা রিকল করি। ইকুয়েশনটা কি ছিল? এম জি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, আমরা এই এম জিটাকে লিখতে পারি হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, তাই তো? আচ্ছা, এফসি। আর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যতই স্পিড বাড়ায় না কেন আর এই ম্যাচটা যতই উপরে উঠুক না কেন, এই ম্যাচটা তো কোনো চেঞ্জ হবে না, তাই না? যেহেতু এই ম্যাচটা চেঞ্জ হবে না, তার মানে সেন্ট্রিপিটাল ফোর্সটাও চেঞ্জ হবে না। সেন্ট্রিপিটাল ফোর্সটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। সো এখন আমাদেরকে বলছে যে ভেলোসিটিটা কি হবে, ইনক্রিজ করবে, তাই তো? আচ্ছা, যদি ভেলোসিটিটা ইনক্রিজ করে, রেডিয়াস তো কমার কথা, তাই না? আচ্ছা, রেডিয়াস তো কমার কথা ছিল, বাট রেডিয়াস এখানে কমবে না, রেডিয়াসটা কি হবে, ইনক্রিজ করবে। কেন? বিকজ যদি রেডিয়াসটা কমেই যায় তখন তো সেন্ট্রিপিটাল ফোর্সটা আর কনস্ট্যান্ট থাকলো না। সো এই ভেলোসিটির এফেক্টটাকে ক্যান্সেল আউট করার জন্য, মানে ভেলোসিটিটা যে বাড়তেছে, এই রেডিয়াসটা কি করবে, ভেলোসিটির এফেক্টটা কমায় দিবে। সো এই ভেলোসিটির এফেক্টটা কমানোর জন্য এই রেডিয়াসটাকেও ইনক্রিজ হইতে হবে, আদারওয়াইজ ভেলোসিটির এফেক্টটা কমাইতে পারবে না। আর যদি ভেলোসিটির এফেক্টটা না কমাইতে পারে, তখন হচ্ছে এই সেন্ট্রিপিটাল ফোর্সটা কনস্ট্যান্ট থাকতে পারবে না। ঠিক আছে, সো আমাদের এখানে আমাদের কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে, সেটা কি, যে যেহেতু সেন্ট্রিপিটাল ফোর্সটা কনস্ট্যান্ট থাকবে, সো টু ক্যান্সেল আউট দ্য এফেক্ট অফ ভেলোসিটি, রেডিয়াস নিডস টু বি ইনক্রিজড। ঠিক আছে, সো রেডিয়াসটা ইনক্রিজ হইতে হবে। সো উই ক্যান সি যে রেডিয়াসটা কিভাবে ইনক্রিজ হবে, যেহেতু রাবার ব্যাংকের রেডিয়াসটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, তখন সেই ম্যাচটাও আস্তে আস্তে উপরে উঠে যাবে, তাই তো? সো আই হোপ ইউ গট ইট যে এটা জিনিসটা কেন হয়েছে। সো প্লিজ চেক দ্য অ্যান্সার ফ্রম হিয়ার সো দ্যাট ইট হেল্প ইউ। নাও লেটস সি দ্য নেক্সট ওয়ান। Question number 14c. In order to calculate the speed of the rubber band, the time for one rotation must be determined. So একটা রোটেশনের টাইমটা আমাদের ডিটারমাইন করতে হবে।
Student A suggests that the number of rotation in a fixed time should be counted. The student B suggests measuring the time for a fixed number of rotations. Explain which method will produce more accurate results for the time of one rotation. আচ্ছা, সো আমাদের এই দুজনের মধ্যে যে কোনো একজনকে চুজ করতে হবে অ্যান্ড ওইটা নিয়ে আমাদের এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, সো আমরা ফার্স্টে স্টুডেন্ট এর জন্য আসি। প্রথমে স্টুডেন্ট এ কি বলছে, সাজেস্ট দ্য নাম্বার অফ রোটেশন ইন আ ফিক্সড টাইম শুড বি কাউন্ট। স্টুডেন্ট এই যে জিনিসটা সাজেস্ট করছে সেটা হচ্ছে যে সাপোজ আমি 1 মিনিটের একটা টাইম ধরবো, ঠিক আছে? সো 1 মিনিটের টাইম ধরবো আর এখান থেকে আমি মেজার করব যে 1 মিনিটে কতগুলো রোটেশন হয়েছে অ্যান্ড দেন আমি এটা নিয়ে ক্যালকুলেট করব। আর স্টুডেন্ট বি যেটা বলছে সেটা হচ্ছে সাজেস্ট মেজারিং দ্য টাইম ফর আ ফিক্সড নাম্বার অফ রোটেশন। সো স্টুডেন্ট বি যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা একটা ফিক্সড নাম্বার অফ রোটেশন সিলেক্ট করব, সাপোজ 5 বার 10 বার। সো এই 10 বার ঘুরতে কতক্ষণ লাগে সেই টাইমটা মেজার করব, মেজার করে দেন আমরা ক্যালকুলেট করব। আচ্ছা, তো এখানের মধ্যে আমি যদি স্টুডেন্ট এ এর কথা বলি, সাপোজ একটা স্টুডেন্ট এ দাঁড়ায় আছে এখানে, ঠিক আছে? ওকে, স্টুডেন্ট এ দাঁড়ায় আছে অ্যান্ড এই রাবার ব্যান্ডটা ঘুরতেছে, সাপোজ ও এখান থেকে দেখতেছে, তাই তো? আচ্ছা, সো এখান থেকে স্টার্ট হয়ে এখানের মধ্যে শেষ হলো। যখন 1 মিনিট হলো তখন হচ্ছে রাবার বাঙ্কটা এখানে চলে আসলো। যদি রাবার বাঙ্কটা এখানে চলে আসে আর আর 1 মিনিট কমপ্লিটও হয়ে যায়, তখন কি এই পুরোটা রোটেশন কমপ্লিট করে? অফকোর্স নট। মানে এই রাবার বাঙ্কটা পুরো একটা রোটেশন কমপ্লিটও করে না। মানে হচ্ছে এখান থেকে ঘুরে এসে লাস্ট টার্ন যেটা এখানে আসার সাথে সাথে 1 মিনিট হয়ে গেল, বাট এইটুকুটা তো হইলো না, তাই না? সো এইটুকুটা কি মিস্টেক হয়ে গেল না, একটা এরর হয়ে গেল না মেজারিং? সো আমরা স্টুডেন্ট এ এর সাজেশনটা মানতে পারতেছি না। আমরা যদি স্টুডেন্ট বি এর কথা বলি, স্টুডেন্ট বি এরটা কি হবে, এখান থেকে ঘুরে আসলো, ধরো 10 বার হয়ে গেল, দেন আমরা এখানে একদম যখন এক্স্যাক্টলি এখানে চলে আসবে তখন আমরা মেজার করে দেখলাম যে সাপোজ 1.5 মিনিট হলো, দেন আমরা এটাকে নিয়ে ক্যালকুলেট করলাম। দিস ইজ হোয়াট উই শুড রাইট। মানে এই জিনিসটা হচ্ছে এই পুরো অ্যান্সারটার এক্সপ্লেনেশন। সো আমরা এখানে কি লিখবো সেটা আমরা দেখিনি আগে। সো হিয়ার ইজ দ্য অ্যান্সার, প্লিজ রাইট ইট ডাউন। And this is it for today. If you have any problem in this video, please comment down below and I will upload part 3 very soon, যেখানে মধ্যে আমি ডিসকাস করব 15 থেকে 18 পর্যন্ত। So for that you have to stay tuned with me by subscribing this channel and please don't forget to like and share this video. If you want any video on any topic, please let me know into the comment section or else you can mail me at educity53019@gmail.com. So let's see you in the next video. Goodbye.